স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 175 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। এপিসোড শুরু করার আগে বলতে চাই যে তোমরা গামছা বাবার এপিসোডটা কিন্তু দারুণ পছন্দ করেছো, সেটা তোমাদের ভিউজ এবং কমেন্টস দেখেই বুঝতে পেরেছি। আমি এটা এক্সপেক্ট করেছিলাম যে গামছা বাবার এপিসোড তোমাদের ভালো লাগবে, কেননা ব্যক্তিগতভাবে আমারও ঘটনা দুটো খুবই ভালো লেগেছিল। আর এখন এতদিন হয়ে গেছে, আমাদের 175 নম্বর এপিসোড আসতে চলেছে। তোমরাও আমার থেকে কিরকম ঘটনা এক্সপেক্ট করো সেটা আমি মোটামুটি বুঝতে পারি, তাই তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সাপোর্ট করার জন্য। তবে এখানে বলে রাখি যে গামছা বাবার এপিসোড কিন্তু আগামী দিনেও আসতে চলেছে, তাই তোমরা কিন্তু ভয় পাওয়ার জন্য তৈরি থেকো। আজকে যে দুটো ঘটনা তোমাদেরকে শোনাবো, এর মধ্যে প্রথম ঘটনা যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে হাবড়ার সাঁকরাইল থেকে নাজিম। বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 175 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটা আমার ঠাকুমা মারা যাওয়ার সময় হয়েছিল এবং ঘটনাটি ঘটে আমারই সাথে। আমার ঠাকুমা মারা যায় 2021 সালের 2রা জানুয়ারি। সেই সময় আমি নতুন ক্লাসে উঠেছি। আমি আমার দিদার বাড়ি মানে আমার মায়ের বাবার বাড়িতে ছিলাম। তো হঠাৎ করেই ফোন আসে যে আমার ঠাকুমা মারা গেছেন। ঠাকুমা মারা যাওয়াতে আমাদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। যেরকমটা হয়, কেউ বাড়িতে মারা গেলে বাড়ির লোকেরা সবাই একত্র হয়। তো সেখানে আমি, বাবা, মা আর আমার ছোট ভাই বাদে আমার মেজো জেঠু, জেঠিমা, মাসি, দাদু, দিদা এবং জার্থত খুড়তো ভাই বোনেরা একত্র হয়েছিলাম। ঠাকুমার দেহের সৎকার করতে ওনার মরদেহ সকাল 11টা নাগাদ শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং শেষকৃত্য সম্পন্ন করে ফিরতে প্রায় বিকেল হয়ে যায়। আমার ঠাকুমার বাড়ি 4 তলা। আমরা 1 তলাতেই ছিলাম, আর 4 তলায় ছিল ঠাকুমার ঘর। 4 তলায় 2টো ঘর আছে আর রান্নাঘর আছে। সেই 2টো ঘরের মধ্যে একটা ঘরে টিভি রয়েছে। তো আমরা ভাই বোনেরা সেই দিন সন্ধেবেলায় সেই ঘরে বসে টিভি দেখছিলাম। আমার মাসিও সেই ঘরেই ছিল। আমার হঠাৎ করে জল তেষ্টা পাওয়ায় আমি মাসিকে বললাম যে তুমি একটু জল নিয়ে আসবে, আমার জল তেষ্টা পেয়েছে। মাসি তখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বলল, তুই যা না, নিজে খেয়ে আয়। আমাকে উঠতেই হলো। আমি রান্নাঘরে ঢুকে আলো জ্বালালাম। রান্নাঘরে জল রাখাই ছিল। এখানে বলে রাখি যে রান্নাঘরের জানালা দিয়ে বাইরেটা দেখা যেত। সেই জানলা দিয়ে দেখা যেত সেই বাড়ির পাশেই থাকা একটা বড় মাঠ। আমার কি মনে হলো, জল খেতে খেতে আমি সেই জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলাম সেই মাঠের মাঝখানে আমার ঠাকুমা দাঁড়িয়ে আছে। ওটা দেখার পর আমি যে কি করব আমি বুঝে উঠতে পারলাম না। আমি কিছুক্ষণ অনড়ভাবে দাঁড়িয়ে থাকলাম। আমি পালাতে চেষ্টা করলাম, কেননা আমি ভীষণ ভয় পেয়েছি, কেননা ঠাকুমা তো মারা গেছে। ঠাকুমা কিভাবে বাড়ির পাশে ওই মাঠে দাঁড়িয়ে থাকতে পারে? আমি কিছুতেই সেই জায়গা থেকে নড়তে পারছি না। ঠিক এমন সময় হঠাৎ আমার কাঁধের ওপর কেউ একজন হাত রাখে। আমি পেছন ঘুরে দেখলাম মাসি। মাসি আমাকে বলল, কি হয়েছে, জল নিতে এসে এতক্ষণ কি করছিস? মাসিকে আমি জানলার দিকে দেখালাম। আমি আর মাসি দুজনেই দেখলাম যেখানে এতক্ষণ আমার ঠাকুমা দাঁড়িয়েছিল সেখানে কেউ নেই। মাসিকে সব কথা বলাতে মাসি আমার কথা তুড়ি মেরে উড়িয়ে দিল। মাসি আমাকে বলল, তুই তো ঠাকুমাকে খুব ভালোবাসতি, তো তাই ঠাকুমা তোর সাথে দেখা করতে এসছে। তুই তো খুব মিস করছিস ঠাকুমাকে, তাই হয়তো তুই ঠাকুমাকে এদিক ওদিক দেখছিস। ঠাকুমা আর নেই, তোকে এবার ঠাকুমাকে ভুলতে হবে, আর না হলেই তুই এরকম ভুলভাল দেখবি। এই বলে মাসি চলে গেল। বাড়িতে অনেকজন লোক ছিল, তাই ঠিক হলো যে ঠাকুমার ঘরেই আমার জেঠু, জেঠিমা, আমি এবং আমার মা সবাই সেই ঘরেই শোব। আমি সেই ঘরেই শুয়ে রয়েছি। বাকি লোকেরা তখনও ঘরে আসেনি। একটা বড় বিছানা বাদে আরো 2টো ছোট চৌকি আছে সেই ঘরে। তাই জন্যই আমরা ঠিক করেছিলাম যে সেই ঘরে 4-5 জন শুয়ে পড়ব। এখানে বলে রাখি যে আমার ঠাকুমা একটু অলস প্রকৃতির ছিলেন, কেননা তার হার্টের সমস্যা ছিল, তাই বাড়ির কাজ তিনি তেমন করতেন না। ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন প্রায়শই তার ঘর খুবই অগোছালো থাকত। জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে থাকা, ওষুধ বিশুধ তিনি মাঝে মধ্যেই খুঁজে পেতেন না।
তো সেই দিন মা আর আমার জেঠিমা মিলে ঠাকুমার সেই ঘর ভালো করে গুছিয়ে রেখেছিল এবং এটা ঠিক হয়েছিল যে আমরা রাতে সেই ঘরেই শোবো, সেটা আগেই বলেছি। তো আমি সেই ঘরে খাটে শুয়ে রয়েছি আর মোবাইল ঘাঁটছি। হঠাৎ করে আমি অনুভব করলাম যে আমার পিঠে কেউ নখ দিয়ে খোঁচা দিচ্ছে। আমি চমকে উঠলাম, কিন্তু পাশ ফিরতে পারলাম না। আমার ভাই তখন আমার ঘরেই ছিল, কিন্তু আমি ভাইকে কোথাও দেখতে পাচ্ছি না। হঠাৎ করে আমি শুনতে পেলাম কেউ আমাকে বলছে, কি রে মুখপুরি, আমার দিকে পা দিয়ে শুয়ে আছিস? তোর লজ্জা করে না? আমি বুড়ো মানুষ, আমার দিকে কেউ পা করে শোয়ে? আমি চমকে উঠলাম। এটা আমার ঠাকুমার গলা। আমি অনুভব করলাম যে এবার আমি পাশ ফিরতে পারছি। আমি পাশ ফিরে দেখলাম ঠাকুমা আমার পায়ের কাছে শুয়ে রয়েছে। আমি ভয়ে ভয়ে ঠাকুমাকে বললাম, ঠাকুমা তুমি কি করে এলে? ঠাকুমা আমাকে বলল, কেন রে, আমি আমার বাড়িতে আসতে পারি না? আমার বাড়ি, আমার ঘর, তুই আমাকে জিজ্ঞাসা করছিস আমি এলাম কি করে? তুই শুয়ে থাক, আমি দেখি রান্নাঘরে কি রান্না হচ্ছে। আমি চিৎকার করে উঠে চোখ দুটো বন্ধ করে নিই। আমার চিৎকার শুনে আমার ভাই দৌড়ে আসে আমার কাছে। ভাই আমাকে এসে ঝাঁকাতে থাকে আর বলে, এই দিদি, কি হলো? মুখ বন্ধ করে আছিস কেন? চোখ বন্ধ করে আছিস কেন? আমি আমার ভাইয়ের গলা পেয়ে মনে একটু সাহস পাই। আমি চোখ খুলে দেখি ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভাইকে দেখে বললাম, ঠাকুমা শুয়ে রয়েছে আমার পায়ের কাছে। আমার ভাই আমার থেকে অনেকটাই ছোট। তার কোনো বোধ বুদ্ধি নেই যে ঠাকুমা মারা গেছে বা সে আর ফিরে আসবে না। কিন্তু ভাই আমাকে একটা অদ্ভুত কথা বলল। ভাই আমাকে বলল, ঠাকুমা তোর পায়ের কাছে কি করে থাকবে? ঠাকুমা তো রান্নাঘরে রান্না দেখছে, মনে হয় মাংস রান্না হবে। আমি তো দেখে এলাম ঠাকুমা রান্নাঘরেই রয়েছে। আমি ভয় কুঁকড়ে গেলাম, কেননা ঠাকুমা এতক্ষণ আমারই পায়ের কাছে বসেছিল আর শেষ কথাটা সে বলেছিল যে আমি রান্নাঘরে যাচ্ছি কি রান্না হচ্ছে দেখতে, আর ভাই এখন বলছে যে ঠাকুমাকে সে রান্নাঘরে দেখেছে। আমি ভাইকে নিয়ে রান্নাঘরে গেলাম আর যেটা দেখলাম সেটাই স্বাভাবিক। রান্নাঘরে রান্নার মাসি রান্না করছে, ঠাকুমা কোথাও নেই। আমি আমার জেঠিমাকে সব কথা বললাম। আমার জেঠিমা আমার মাকেও সব কথা জানালো। আমার জেঠিমা আমার কথা শুনে একটু ভয় পেল আর বলল, রাতে তাহলে এই ঘরে শোয়া যাবে না। আমার মা তখন বলল, কি এদের আজগুবি কথায় কান দিচ্ছ? এটা কি হতে পারে নাকি? জেঠিমা মায়ের কথায় চুপ করলো আর বলল, তোমার মেয়েকে একটু ঝাড়িয়ে নিয়ে আসতে হবে। মা বলল, শ্রাদ্ধানুষ্ঠান মিটুক, তারপরে যা করার করব। অবশেষে এলো ঠাকুমার শ্রাদ্ধের দিন। ঠাকুমা প্রচুর শাড়ি কিনতেন। অত শাড়ি পরতেন না অবশ্যই, কিন্তু ঠাকুমার শাড়ি কেনার একটা নেশা ছিল। সব শাড়ির মধ্যে একটা সবুজ রঙের শাড়ি ঠাকুমার খুব প্রিয় ছিল। সেই শাড়িটাই শ্রাদ্ধের সময় তার ছবির চারপাশে জড়িয়ে রাখা হয়েছিল। এখানে বলতে ভুলে গিয়েছিলাম যে ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠান আমাদের বাড়ির পাশের সেই মাঠেই একটা ক্লাব, সেই ক্লাব ঘরেই অনুষ্ঠিত হচ্ছিল সেই অনুষ্ঠান। এই মাঠটার কথা আমি এই ঘটনায় আগেও উল্লেখ করেছি। আমরা সকলেই সেই ক্লাব ঘরে রয়েছি আর শ্রাদ্ধানুষ্ঠান চলছে। আমার ভাই সেই ক্লাবের সামনের মাঠে খেলে বেড়াচ্ছে। হঠাৎ করে এক সময় আমার ভাই খুব চিৎকার চেঁচামেচি করতে থাকলো। তখন আমার মা আমাকে বলল, জানা ভাইয়ের সঙ্গে গিয়ে একটু খেল। আমি মায়ের কথা মতো ক্লাব থেকে বেরিয়ে সেই মাঠে গেলাম। আমি ভাইকে গিয়ে বললাম যে তোর সাথে আমি খেলবো। ভাই তো খুব খুশি। তো আমি ভাইয়ের সাথে ধরাধরি খেলছি। দৌড়াতে দৌড়াতে ভাই আমার থেকে অনেকটাই দূরে চলে গেছে। সেই মাঠটার ঠিক মাঝখানে একটা দোলনা আছে। আমি ভাইকে না ধরে ভাবলাম যে একটু দোলনাতে দোল খাবো। আমি সেই দোলনার দিকে এগিয়ে গেলাম, কিন্তু সেই দিকে মুখ ঘোরাতেই আমি দেখলাম সেই দোলনা ধরে দাঁড়িয়ে আছে আমার ঠাকুমা। তার পরনে সেই সবুজ শাড়ি,
যেই শাড়ি তার ছবির চারপাশে পেঁচানো রয়েছে। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। অবশেষে দেখলাম ঠাকুমা আমাকে তার কাছে ডাকছে। আমি মোহগ্রস্তর মতো ঠাকুমার কাছে এগিয়ে যেতে লাগলাম। আমার থেকে ঠাকুমার দূরত্ব প্রায় 10 হাত। ঠাকুমা হাত বাড়িয়েই রেখেছেন, আমিও হাতটা বাড়িয়ে দিলাম তার দিকে। ঠিক এই সময় আমার ভাই আমাকে পেছন থেকে একটা জোরে ধাক্কা মারে, আর আমি মাঠের ওপর পড়ে যাই। আমার প্রচণ্ড ব্যথা লেগেছিল আর পায়ে কেটেও গিয়েছিল। ভাই চিৎকার করতে থাকে যে দিদি পড়ে গেছে, তার কেটে গেছে। এই শুনে বড়রা দৌড়ে মাঠের মাঝখানে চলে আসে। সবাই দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করে কি হলো, আমি কিভাবে পড়লাম। আমি সত্যি কথাটাই সবাইকে জানাই, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করল না। ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠান মিটে যাওয়ার পর আমার জেঠিমা এবং আমার মা এক হুজুরকে দিয়ে আমাকে ঝাড়িয়ে নিয়ে আসেন। আর তারপর আমার সাথে কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা আর ঘটেনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল প্রথম ঘটনা, একটা অদ্ভুত ঘটনা। কিন্তু শুনে নিলাম যে পাঠিয়েছে ঘটনা সে তার নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তাকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে। এখানে সকলকেই বলে রাখি যে তোমরা কিভাবে আমাকে ঘটনা পাঠাবে। ঘটনা তোমরা পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। যারা ফেসবুক ইউজার তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স, সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো। সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। সেখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করেও পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন কোথাও থেকে তুলে নেওয়া বা হয়ে যাওয়া ঘটনা, মানে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট এই চ্যানেলে শোনালে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে, আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে। তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি। আর একটা কথা বলে রাখি যে তোমরা যারা ঘটনা আমাকে পাঠাবে এরকম নয় যে সবসময় তোমাদের নাম উল্লেখ করতে হবে। তোমরা যারা ইচ্ছুক তারা নাম উল্লেখ করবে, তোমরা যারা ইচ্ছুক নয় তারা নাম উল্লেখ নাও করতে পারো। ঘটনা ভালো হওয়া চাই। ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলে শোনানো হবে। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনা পাঠিয়েছে হাবড়ার সাঁকরাইল থেকে নাজিম। আমাকে লিখেছে যে এর আগেও একটা ঘটনা ও পাঠিয়েছিল, হয়তো আমার ভালো লাগেনি তাই জন্য শোনানো হয়নি। তবে তারই সঙ্গে ঘটে যাওয়া আরেকটা ঘটনা সে আমাকে পাঠিয়েছে এবং আমি নাজিমকে জানাতে চাই যে এই ঘটনাটা আমার ভালো লেগেছে, তাই আমি তারই জবানিতে এই ঘটনা পড়ে শোনাচ্ছি। এই ঘটনায় আমি এবং আমার ভাইপো রয়েছি। আমরা দুজনেই ছিলাম খুবই চঞ্চল। আমার ভাইপো এমনিতেই খুবই ডানপিটে, কিন্তু আমি বয়সে বড় হওয়া সত্ত্বেও আমিও কম ডানপিটে ছিলাম না। পাড়া পড়শির বাড়িতে ফুল পাড়া, ফল মূল পেড়ে নিয়ে আসা, কারুর বাগান থেকে আম চুরি করা, এই সব ছিল আমাদের দৈনন্দিন কাজ। এইসবের জন্য বাড়িতে বকাও খেতাম খুব। একদিন একটা কাণ্ড ঘটিয়েছিলাম। আমি আর আমার ভাইপো একজনের বাড়ি থেকে প্রচুর আম চুরি করে সেগুলো বাজারে বিক্রি করে দিই। সেই বাড়ির লোক আমার বাড়িতে এসে নালিশ জানায়। আমরা দুজন যখন বাড়ি ফিরছি, আমাদের বাড়ির পথেই রাস্তার ধারে একটা দোকানি, সে আমাদের জানায় বাড়িতে গেলে আমাদের চরম বিপদ, বাবা পিটিয়ে ছাল চামড়া তুলবে আমাদের দুজনের। আমি আর আমার ভাইপো একটু চিন্তিত হয়ে পড়লাম। দোকানদার যখন বলল যে আমাদের কপালে শনি নাচছে, তখন আমরা চাচা ভাইপো দুজন মিলে সেই 2 তলা দোকানের ছাদে গিয়ে বসে রইলাম। আর দোকানিকে বললাম কেউ যদি আমাদের খোঁজ নিতে আসে বলবে তুমি কিছুই জানো না। চাচা ভাইপো দুজনে বসে রয়েছি। বিকেল গড়িয়ে সন্ধে পেরিয়ে রাত নেমেছে। দোকানদার আমাদের বলল, আরে তোরা এবার বাড়ি যা, বাড়ির লোকেরা তো চিন্তা করবে, আরো মার খাবি। তখন আমি আমার ভাইপোকে বললাম, চল, ঠিক কথাই বলেছে, মার খেলে আর কি, মার খাবো, বাবা মাই তো, চল বাড়ি যাই। আমরা যখন ছাদ থেকে নেমে বাড়ির দিকে রওনা দেব, সেই দোকানি আমাদের বলে দিল যে আমরা যেন ঘুর পথে আমাদের বাড়িতে যাই, কেননা সোজা পথে গেলে একটা বাঁশ বাগান পড়বে। সেই বাঁশ বাগানের পাশে যদিও বা 2-1টা বসতি রয়েছে, কিন্তু সেই জায়গা ভালো নয়, ওখানে নাকি জিনের উপদ্রব। আমি আর আমার ভাইপো রওনা দিলাম। আগেই বলেছিলাম যে আমার ভাইপো খুবই ডান পিটে। সে আমাকে বলল, ধুর, ওসব জিন ফিন কিছু হয় নাকি,
আমরা সোজা পথেই বাড়ি ফিরব। আমরা সোজা পথেই বাড়ি ফিরতে থাকলাম। কিছু দূর আসার পর সেই বাঁশ বাগানটা পড়ল। বাঁশ বাগানটা পেরোতে যাব, হঠাৎ আমি শুনতে পেলাম একটা মোরগের কক ককানির আওয়াজ। আমাদের দুজনেরই পকেটে ছোট টর্চ ছিল। যেই দিক থেকে সেই আওয়াজটা আসছে সেই দিকে আমরা দুজনেই টর্চ ফেলতে আমরা দেখলাম সেই দিকে একটা ধূসর রঙের মোরগ দাঁড়িয়ে রয়েছে আর শটান তাকিয়ে রয়েছে আমাদেরই দিকে। আমি আমার ভাইপোকে বললাম, চল মোরগটা ধরি, কাল বাজারে বেচে দেব। আমার ভাইপো তো আহ্লাদে আটখানা। আমরা মোরগটির দিকে এগোতে যাব, আমরা দেখলাম মোরগটির পেছনে তার 4-5টা বাচ্চাও রয়েছে। ভাইপো আমাকে বলল, তুমি বাচ্চাগুলোকে ধরো, আমি মোরগটাকে ধরবো। বাপের সাথে কচি ছানাগুলো ঘুরে বেড়াচ্ছে, চলো তো দেখি, একটু খুঁজলে এদের মাটাকেও পাবো, সেটাকেও ধরে বিক্রি করব কাল বাজারে। আমার ভাইপো দৌড়লো সেই মোরগটার পেছনে। মোরগটা দৌড়াতে লাগলো তাকে এদিক ওদিক পাশ কাটিয়ে। আমার পকেট থেকে আমি একটা থলে বার করলাম। এই ধরনের থলে আমাদের দুজনের কাছেই থাকতো, কেননা আমরা তো এদিক ওদিক তার বাড়িতে ফল মূল চুরি করে বেড়াতাম। সেই কারণে আমি দুটো বাচ্চাকে খুব অনায়াসেই ধরলাম আর থলেতে পড়লাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই বাচ্চাগুলো কোনো আওয়াজ করলো না। দুটোকে ধরেছি, আরও 3টে ধরতে হবে। অন্ধকারের মধ্যে চলতে থাকলো আমার আর আমার ভাইপোর হুটোপুটি। আমি দৌড়াতে দৌড়াতেই চিৎকার করলাম আর জিজ্ঞাসা করলাম আমার ভাইপোকে, কিরে ধরলি? আমার ভাইপোর গলা পেলাম অনেক দূর থেকে। সে মোরগটির পেছনে দৌড়াতে দৌড়াতে অনেকটাই দূরে চলে গেছে। আমি বাচ্চাগুলোর পেছনে যখন দৌড়াচ্ছি, আগেই বললাম যে 2টো ধরেছি আর 3টে ধরতে হবে, কিন্তু আমি দেখি 5টা বাচ্চাই দৌড়ে চলে যাচ্ছে আমার সামনে দিয়ে। আমি থমকে দাঁড়িয়ে একবার থলেটা দেখলাম। আমি যেটা দেখলাম বিশ্বাসই করতে পারলাম না। আমার থলে পুরো ফাঁকা। তাহলে কি বাচ্চা দুটো দৌড়ানোর সময় কোনো প্রকারে বেরিয়ে গেছে? আমি আবার দৌড়াতে থাকলাম। কিছুক্ষণ দৌড়ে প্রথমে একটা, তারপর আরো একটা বাচ্চাকে ধরে থলেতে পুরলাম আর থলের মুখটা বন্ধ করে দিলাম। ইতিমধ্যে আমার ভাইপো আমার কাছে ফিরে এলো আর আমাকে বলল সে নাকি মোরগটিকে ধরতে পারেনি। আমি তখন আমার ভাইপোকে বললাম, আমি 2টো বাচ্চাকে ধরেছি, এই দেখ। বলে থলেটা খুলে ভাইপোকে দেখাতে যাব, আমি দেখলাম থলে ফাঁকা। এরপর যেটা আমি আর আমার ভাইপো দেখলাম সেটা দেখার জন্যে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমরা শুনতে পেলাম আমাদের পেছন থেকে সেই মোরগের কক ককানির আওয়াজ। আমরা দুজনেই পেছন ঘুরে দেখি সেই মোরগটা 5টা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তাকিয়ে রয়েছে আমাদের দিকে। আমার ভাইপো আমাকে বলল, চাচা এ মোরগ নয়, এ কোনো জিন। আমি যখন এই মোরগের পেছনে দৌড়াচ্ছিলাম, আমি এর মুখ দিয়ে মানুষের দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেয়েছিলাম। চাচা এখান থেকে আমরা পালাই। আমরা দুজনেই সেখান থেকে দৌড় দিলাম। ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছি, কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের পেছনে সেই মোরগ দৌড়ে আসছে। আমরা চিৎকার করতে থাকলাম। ঠিক তখনই আমাদের চিৎকার শুনে রাস্তার পাশের এক বাড়ি থেকে এক চাচা বেরিয়ে আসেন আর আমাদেরকে দেখে তিনি বলেন, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় গিয়েছিলি? এরকম ভাবে দৌড়াচ্ছিস কেন? আমরা দুজনেই হাঁপাতে হাঁপাতে বললাম, ওই 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 মোরগ পেছনে আসছে দৌড়ে। সেই চাচা আমাদেরকে বলল, মোরগ? ধূসর রঙের মোরগ, তাই তো? তার সঙ্গে 5টা বাচ্চা? সর্বনাশ! আরে ওটা মোরগ নয়, ওই মোরগ আর তার 5টা বাচ্চাকে অনেকেই এর আগে দেখেছে। এদেরকে দেখলেই মনের মধ্যে একটা ক্রিয়া কাজ করে যে এদেরকে ধরতে হবে, কিন্তু এদের পেছনে যতই দৌড়াবি এদেরকে ধরতে পারবি না। এরা যে কি সেটা আমিও জানি না, কিন্তু এখানকার লোক বলে এরা নাকি জিন। রাতের বেলায় বনে বাদারে এরা ঘুরে বেড়ায়। আমরা প্রচন্ড ভয় পেয়েছি দেখে সেই চাচা আমাদেরকে বলল, দাঁড়া, তোরা যাস না, আমি তোদেরকে বাড়ি পৌঁছে দেব। আমরা দুজনে প্রচন্ড ভয় পেয়েছিলাম। সেই চাচা আমাদের সঙ্গে আসবে জেনে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেই চাচা আমাদের বাড়িতে পৌঁছে দেয়, তারপর তিনি বাড়ি ফিরে যান।
এই ঘটনার পর থেকে রাত নামার পর সেই বাঁশবাগানের রাস্তা দিয়ে বাড়ি ফিরতে আমরা কোনো দিনই সাহস করিনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা, একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের আজকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নাজিমকে থ্যাংক ইউ জানাচ্ছি অদ্ভুত একটা ঘটনা পাঠাবার জন্যে, আর আশা করব যদি ভালো ঘটনা তোমার কাছে থাকে তুমি আবারও আমাদেরকে পাঠাতে পারো। যদি সিলেক্ট হয় অবশ্যই আমাদের চ্যানেলে শোনানো হবে। চলে যাবো আজকের শাউট আউটের দিকে। সন্দীপ নায়েক লিখেছে, জানি দাদা আপনার এপিসোড মানে খুব সুন্দর হবে। সমীরণ খানরা তার কমেন্টে লিখেছে একটা চ্যানেলের নাম যেটা সে আগে শুনতো এবং সে জানিয়েছে যে সে এখন প্রেতপক্ষ শোনে এবং তার ভালো লাগে। সুজন মণ্ডল লিখেছে খুব ভালো লাগলো, বেশ ভয়ও লাগলো। সুব্রত সরকার লিখেছে খুব সুন্দর গল্প। জিনিয়া সিং লিখেছে অসম এপিসোড, ডে বাই ডে প্রেতপক্ষ ইজ বিকামিং জাস্ট ওয়ান্ডারফুল। বিকাশ ব্যানার্জি লিখেছে অসাধারণ দাদা, অসাধারণ, দারুণ লাগলো, এগিয়ে চলো। অর্পণ রানা লিখেছে খুব সুন্দর ঘটনা ছিল। টুম্পা সহদেব লিখেছে দাদা ভাই দারুণ ঘটনা। বিশ্বনাথ দাস লিখেছে তোমার কণ্ঠে ঘটনা শুনতে দাদা আমার খুব ভালো লাগে, আই লাভ মাই প্রেতপক্ষ। মায়া সরকার লিখেছে ফ্যান্টাস্টিক স্টোরি, আই মিন ঘটনা। সুমিত্রা পট্টনায়ক লিখেছে দুর্দান্ত ঘটনা শুনলাম। আরও একটা, সত্যি কিছু মানুষ এমনও হয় অন্যের ক্ষতি করার কথা না ভেবে নিজে কি করলে আরো উন্নতি হয় সেটা ভাবে না। সৌনক লাভস ম্যাথস লিখেছে খুব তাড়াতাড়ি তোমার 20K সাবস্ক্রাইবার হোক, এই শুভেচ্ছা রইল। নন্দিনীদির ঘটনা এই শীতের রাতেও স্পাইন চিল দেয়, এরকম ঘটনা আরো বেশি করে শুনতে চাই। নন্দিনী দে লিখেছে প্রেতপক্ষ পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর রাজদা তোমাকেও, তোমার ভয়েসে ঘটনাগুলো পূর্ণতা পায়। তুমি খুব ভালো থাকো আর সুস্থ থাকো। এখানে বলে রাখি যে নন্দিনী আমাদেরকে এই 173 নম্বর এপিসোডের ঘটনাটা পাঠিয়েছিল, যার শাউট আউট পর্ব এখন চলছে। অর্ণব হালদার লিখেছে রাজদা আজকের গল্পটা ভালো লাগলো, তাছাড়া সব গল্পগুলো ভালো, আশা করছি নেক্সট গল্প আরো বড় আর ভয়ানক হবে। বাবাই দাস লিখেছে এক্সেলেন্ট প্রেজেন্টেশন রাজদা, এত দেরি করে ঘটনা শোনার জন্য সরি, কারণ রাতের বেলায় ঘুমিয়ে পড়েছিলাম। অপূর্ব অপূর্ব প্রেতপক্ষর ইনসিডেন্ট উইথ রাজদা, ম্যাজিক্যাল ভয়েস। আকাশ রয় লিখেছে হ্যালো দাদা, লাভ ফ্রম নিউ ব্যারাকপুর, চলে এসেছি আবার। প্রসেনজিৎ দা 5332 লিখেছে দাদা খুবই শরীর খারাপ, ঘটনা শুনতে পারিনি, কমেন্ট লাইক করতে পারিনি, আজ সোমবার ঘটনা শুনছি। তোমার গলা কি আমার মতো হয়েছে? আমি তো কথাই বলতে পারছি না। না প্রসেনজিৎ, আমি এখন আগের থেকে ভালো রয়েছি। আগের এপিসোডে জানিয়েছিলাম যে আমার গলায় একটু প্রবলেম হচ্ছে, কিছুটা প্রবলেম এখনো রয়েছে, কিন্তু এখন মোটামুটি সুস্থ আছি। সব্যসাচী চক্রবর্তী লিখেছে বেশ অন্য স্বাদের ঘটনা, আমার HS লাইফের কথা মনে হয়ে গেল, আর কেন জানি না গুপ্ত মুভিটার কথা মনে হলো, খুব সুন্দর প্রেজেন্টেশন। মুন্না চক্রবর্তী লিখেছে আরো বড় হোক প্রেতপক্ষ। মিতালি মল্লিক লিখেছে দাদা আমি কদিন খুব বিজি ছিলাম তাই ঘটনা শুনতে পারিনি। কেদারনাথ শীল লিখেছে যে বন্ধু বদলায় সে কখনো বন্ধু নয়। শ্রাবণী দেবনাথ লিখেছে হ্যালো দাদা কেমন আছো। অভি স্টুডিও লিখেছে আমাদের কমেন্ট পড়ো না দাদা, আমরা কি পড়? না না, একেবারেই নয় অভি, সবসময় সবার কমেন্ট পড়ে ওঠা হয় না, চেষ্টা করি সবার কমেন্ট পড়তে, তুমি অবশ্যই কমেন্ট করবে। তুমি খুব ভালো থেকো। অজন্তা হোল লিখেছে সত্যি কি নিচ মনোবৃত্তি, একদম ঠিক কথা, কারোর ক্ষতি চাইলে নিজেরই ক্ষতি হয়, সব মিলিয়ে ঘটনাটা দুর্দান্ত। ঈশান দাস লিখেছে দাদা তুমি আর কমেন্টের রিপ্লাই এখন আর দাও না, আমি তোমার গল্প শুনতে একটু দেরি করি বলে শাউট আউট পর্বতেও আমার কমেন্ট পড়ে শোনাও না। ঈশান তোমার মনে হয় একটু ভুল হচ্ছে, তোমার কমেন্ট কিন্তু পড়ে শোনানো হয় যতদূর আমার মনে পড়ছে। আর ওই যে আগেই বললাম যে প্রত্যেক এপিসোডে সবার কমেন্ট পড়ে শোনানো যায় না, ঘুরিয়ে ফিরিয়ে সবার কমেন্টই পড়ে শোনাই, কারোর ওপর রাগ করে যে আমি কমেন্ট পড়বো না এরকমটা নয়। গগন দেবনাথ লিখেছে হাই কেমন আছো, আমার নামটা নিও গগন। তারকনাথ চ্যাটার্জি লিখেছে কমেন্ট করে দিলাম দাদা ঘটনা না শুনেই। শিব মুভিজ লিখেছে ঘটনা শোনার আগেই লাইক কমেন্ট করেছিলাম রাজদা। এই সবকটা কমেন্টই এসছে 7 জন বন্ধু আর কালা জাদুর ঘটনা প্রেতপক্ষের 173 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।